টানা 5 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে কক্সবাজার এখন বন্যার কবলে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে বন্যার পানিতে। মাতামুহুরী নদীর দুটি বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। অন্যদিকে বান্দরবানের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। বান্দরবান পৌরসভার 19টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। প্রথমেই যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, জানাবেন কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর কি? টানা বৃষ্টি জড়িয়ে কক্সবাজারের রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু রোদের দেখা মিলেছে সেহেতু সড়কে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে এবং আমি এই মুহূর্তে আছি টেকনাফ কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে। এখানে একেবারে দেখা যায় সমুদ্রের মতো একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং এই সড়কে কুমুর পর্যন্ত পানি ছিল। তবে বৃষ্টি কমে যাওয়ার পরে, সকাল থেকে বৃষ্টি কমে যাওয়ার পরে এখানে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং এখানকার যে রামু উপজেলা রয়েছে সেখানকার বেশিরভাগ প্রায় 2,000 ঘর বেশি প্লাবিত হয়েছে এবং মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন পার করছে। আপনি সড়কের দৃশ্য দেখে বুঝতে পারছেন এখানে কি পরিস্থিতি বিরাজ করছে। এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যে নিচু এলাকার যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। সেখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের খাবার সংকট থেকে নানা ধরনের অসুবিধা হচ্ছে এবং স্কুল মাদ্রাসা সব কিছুই বন্ধ রয়েছে এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে প্রয়োজনীয় খাবার সহ বিভিন্ন শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ যারা ক্ষতিগ্রস্ত মানুষরা আছেন তাদের অভিযোগ তাদের কাছে পর্যাপ্ত খাবার পৌঁছে যাচ্ছে না, সেটি আমরা জানতে পেরেছি। অন্যদিকে পেকুয়ার যে কথা যদি বলতে হয়, সেখানে মাতামুহুরীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রাণী প্রবেশ করছে। সেখানে পেকুয়া চকরিয়ার মানুষরা প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ পানি বন্দি আছে, এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টেকনাফ কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক এবং এরপরে রামু রয়েছে এবং রামুতে পুরো সড়ক জুড়ে এবং যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটিতে প্রায় কোমর পর্যন্ত পানি ছিল, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, গাড়ি চলাচল করতে পারেনি। সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে কিছুটা, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় 648টি আশ্রয়কেন্দ্র খোলা প্রস্তুত রাখা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন বলছে তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় যে বসবাসরত মানুষগুলো রয়েছে তাদেরকেও নিরাপদ সরানো হচ্ছে। তবে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি জড়িয়ে রোদের দেখা মিলেছে, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। এবার যাব বান্দরবানের সহকর্মী রিজভির কাছে। রিজভি, জানাবেন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক পুনরায় চালু করা সম্ভব হচ্ছে কিনা? প্রথমে জানিয়ে রাখি, 6ষ্ঠ দিনের মতো কিন্তু সকালে কিছুটা বৃষ্টি হলো, কিন্তু সকালের পর থেকে কিন্তু কিছুটা বৃষ্টি থেমে গেছে পাহাড়ি অঞ্চলে। তো মূলত আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আর্মিপাড়া এলাকা। এখানে কিন্তু আপনাকে যদি বলে রাখি সড়ক থেকে প্রায় 10 থেকে 12 ফিট উপরে কিন্তু আমরা এখন অবস্থান করছি নৌকার মাধ্যমে। তো মূলত এখানকার মানুষরা কিন্তু পৌর এলাকার মধ্যে আর্মিপাড়া যে এলাকাটি রয়েছে এখানকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা মূলত যদি আমরা হিসাব করে বলি, প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখান থেকে প্রায় 2 থেকে 2,500 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খিচুড়ি, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এই সহ এখানে যারা বন্যায় আশ্রয় নিচ্ছে তাদেরকে শুকনো খাবার বা ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তো বিশেষ করে বান্দরবান, রুমা, রংছড়ি, থানচিলামা, আলীকদম একাধিক পাহাড় ধসে কিন্তু সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সড়কগুলো সচল করার জন্য সেনাবাহিনী, বিজিবি এবং সড়ক বিভাগ কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমরা একটু আগে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সড়কগুলো তারা চালু করার জন্য পুনরায় চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এসব তারা যে সড়কগুলো একাধিক পাহাড়ে ধসে পড়েছে সেসব সড়কগুলো কিন্তু তারা চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজিবির পক্ষ থেকে সকাল থেকে আমরা দেখেছি যেসব সড়কগুলোতে পাহাড় ধসে পড়েছে সেখানে কিন্তু তারা পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান ক্যারিনিয়ার সড়কে যে বাজালিয়াতে পানি ওঠার কারণে কিন্তু যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটছে। তো মূলত এই সড়কগুলো পানি কমতে শুরু করেছে। পানি কমে গেলে কিন্তু সড়কগুলো স্বাভাবিক হবে।
তো আমরা একটা বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি 3 থেকে 2.5 ফুটের মতো পানি কমেছে। তো সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মানুষের জনজীবনে একটা স্বস্তি প্রকাশ তারা করছেন। মূলত এখানকার যেসব মানুষজন রয়েছে তারা যে আসলে তাদের আর্থিক কষ্ট বা জীবিকার সাধারণ জীবন ব্যাঘাত ঘটছে, তারা আমরা দেখতে পেয়েছি এখানকার যে মানুষ তারা নিজেদের খাবার মানে কয়েকদিন ধরে টানা তাদের যে নিজের বাড়িতে রান্না বান্নাও কিন্তু তারা বন্ধ রেখেছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। যে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওইসব আশ্রয়কেন্দ্রে কিন্তু খিচুড়ি, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। তো জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে কিন্তু নিরাপদ বিশুদ্ধ পানি নিয়ে যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের কিন্তু বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। তারা আমরা দেখেছি তারা ভ্রাম্যমাণ কয়েকটি গাড়ির মাধ্যমে কিন্তু তারা পানির ব্যবস্থা করেছেন। তো মূলত তারা আমাদেরকে জানিয়েছেন এই বন্যা পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না তাদের পানির বিতরণ কিন্তু তারা চালু রাখবেন বলে আমরা জানিয়েছেন আমাদেরকে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যেসব সড়কগুলো রুমা থানচিতে সড়কগুলো ধসে পড়েছে, মূলত এসব সড়কগুলো কিন্তু ঠিক করতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। মূলত রুমা কিউকার্ডম বগালেকের যে পেঁপে বাগান এলাকা আছে সেখানে কিন্তু একটি বিশাল পাহাড় ধসে কিন্তু সড়ক একদম অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কটি কবে নাগাদ চালু হতে পারে এখনও কিন্তু সেরকম কোনো আমরা তথ্য পাইনি। তো বিশেষ করে একটু জানিয়ে রাখি, বান্দরবান জেলার 220টি আশ্রয়কেন্দ্রে কিন্তু হাজারো মানুষ কিন্তু এইসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এবং লামা আলীকদম নাইক্ষণছড়িতেও কিন্তু একই অবস্থা। এখানকার যেসব নিম্নাঞ্চলগুলো ছিল সেসব অঞ্চলগুলোতে কিন্তু তারা এখন কিন্তু লাখো মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো মূলত পানি কমতে শুরু করেছে, এখন আকাশও পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু বৃষ্টিপাত যদি না হয় তো ধীরে ধীরে পানি কমে গেলে মানুষের জীবনে স্বস্তি আসবে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আর্মিপাড়া এলাকা। এখানকার আমরা দেখেছি যে পৌরসভা এলাকার মধ্যে এখানকার মানুষ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একদম দিনমজুর শ্রমিক মানুষরা এখানে বসবাস করে। তারা মূলত এখানকার যে তাদের যে পানি কমে গেলে তাদের জীবনে একটা স্বস্তি ঘটবে এবং তারা আবার কাজে ফিরে যেতে পারবেন। তো মিম, এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিজভি রাহাত। চট্টগ্রামের নিম্নাঞ্চলের হু হু করে বাড়ছে পানি। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি বিভিন্ন উপজেলায়। বেশি খারাপ অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। কিছুক্ষণ আগে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন হোসেন জিয়াদ। আবহাওয়া অফিসের হিসেবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি কিন্তু পাহাড়ি যে ঢল, বিশেষ করে বান্দরবান এবং রাঙামাটি থেকে যেসব পানি নামে সেটি আসলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হয়েই বঙ্গোপসাগরে প্রবেশ করে। সেই হিসাবে বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু এই সাতকানিয়া এবং বাঁশখালী উপকূল পার হয়ে যায়, যে কারণে সবচেয়ে খারাপ অবস্থা চট্টগ্রামে কিন্তু বাঁশখালী এবং সাতকানিয়া উপকূলে। আমি এখন যেখানে আছি সেটি বাঁশখালীর গুণগরী এলাকা। এটি আসলে একটি সড়ক যেখানে কোমর সমান পানি জমেছে এবং উপকূলীয় প্রায় 5টি ইউনিয়নে এখানকার প্রায় লাখখানেক মানুষ এখানে পানিবন্দী আছেন এবং সবার ঘরেই একেবারে কোমর থেকে হাঁটু সমান পানি এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে ঘরের চাল ছুঁয়ে আসলে পানি চলে যাচ্ছে। এখানে মাটির যে বসতঘরগুলো রয়েছে বিভিন্ন জায়গায় পানির তোড়ে কিন্তু অনেকের মাটির বসতঘর ভেঙে গিয়েছে। অধিকাংশ মানুষ আসলে ঘর বাড়ি ফেলে এখানে যে উঁচু দালান কিংবা উঁচু ছাদ রয়েছে সেই জায়গাগুলোতে গত কয়েকদিন ধরে অবস্থান করছে। সবচেয়ে বড় কথা, এই বন্যায় মানুষের যে সহায় সম্বল, বিশেষ করে গ্রামের ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছেন, ছোট ছোট দোকানপাট করেন, ব্যবসাপাতি করেন, কারো মুরগি খামার, কারো বা মাছের ঘের, যত আসলে ছোট ছোট উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ফসলি জমি আমরা দেখেছি যে বিস্তীর্ণ ফসলি জনপদ আসলে বাঁশখালী এবং সাতকানিয়ার এই উপকূলে পুরো জনপদের আসলে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এই অবস্থা আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সচরাচর যে ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয় সেই ত্রাণ সহায়তা এখনও কিন্তু খুব একটা এসে পৌঁছেনি এসব অঞ্চলে। তারা মোটামুটি শুকনো খাবার যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো রকম চলছেন, কারণ একদিকে এটি বিদ্যুৎহীন, অন্যদিকে ঘরে কিন্তু খাবারও খুব একটা নেই কারো। আজকে আমরা যেটি দেখেছি যে কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা পানি কিছুটা
কমায় তারা ত্রাণ নিয়ে মূলত সড়ক দিয়ে আসছেন, বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করছেন। এরই মধ্যে চট্টগ্রামে আজকে বিরোধী দলীয় নেতাও কিন্তু এসেছিলেন, ডাক্তার শফিকুর রহমান। তিনি এসে কিছু কিছু জায়গা পরিদর্শন করেছেন এবং সরকারের কাছে খুব দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে একটু বলে রাখি যে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছানোও যাচ্ছে না, সেই ক্ষেত্রে জলযান কিংবা নৌযানের আসলে প্রয়োজন এখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের জন্য। হবিগঞ্জের খোয়াই নদীর পানি চুনারুঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানিও মার্কুলি পয়েন্টে বইছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে। এদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে নোয়াখালীর হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ এবং অস্বাভাবিক জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। হবিগঞ্জের লস্করপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজল সরকার, মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ এবং নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই যাচ্ছি আমরা কাজলের কাছে। কাজল, আমরা বলছিলাম পরিস্থিতির অবনতি হচ্ছে, পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে যাওয়া যে বাঁধ, সে বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, যদিও চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটি আসলে নিচে নেমে আসছে এবং শহর যে অংশ রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে বিপদসীমার প্রায় অনেক নিচে নেমে গিয়েছে। ফলে পানি প্রবেশ, ভাঙ্গনকৃত এলাকা দিয়ে পানি প্রবেশের যে পানি প্রবেশের প্রবণতা সেটি আসলে কমে এসেছে। তবে আরেকটি ভালো খবর বলতে, যে পানিবন্দী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। ফলে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারাও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বলা যায় যে অবর্ণনীয়, কেননা ঘর বাড়িতে পানি প্রবেশ করার কারণে যে আসবাবপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। একই সাথে যে গতকাল রাত থেকে আসলে অনেক পরিবার এখন পর্যন্ত আসলে তারা রান্নাবাড়া করতে পারছেন না। অন্যদিকে তাদের যে আরেকটি অভিযোগ হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারাও আসলে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য সহায়তা সরকার থেকে পাওয়ার কথা সেটি আসলে তারা পাচ্ছেন না। হয়তো কয়েকটি আশ্রয় কেন্দ্রে সীমিত পরিসরে শুকনো যে খাবার সেটি সরবরাহ করা হয়েছে। ফিরে যে বাড়িঘরগুলো আসলে এখন পানি নেমে গিয়েছে সেগুলোতে তাদের যে ঘর গোছানোর কাজ বা বাড়ি গোছানোর কাজ সেটি আসলে করছেন। আবার আমরা বেশ কিছু এলাকায় দেখেছি যেগুলোতে একেবারে ভাঙন, যে অংশগুলোতে পানির স্রোত খুব বেশি রকম ছিল, সেই স্রোতের আশপাশে যে ঘরবাড়ি ছিল সেই ঘরবাড়িগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলো একেবারে ভেঙে ঘুরিয়ে গেছে। এসব পরিবারের যে সদস্যরা তারা আসলে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। আমরা যখন কথা বলছিলাম অনেকেই কান্নাকাটি করছিলেন। তবে সবশেষ যে তারা চাচ্ছেন যে ভাঙ্গনকৃত যে অংশটি সেটি যেন দ্রুত মেরামত করা হয়, যেন পুনরায় যদি নদীতে পানি আসে সেই ক্ষেত্রে যেন তাদের এই অবস্থায় পড়তে না হয়। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আমরা মৌলভীবাজারের খবর জানবো, সহকর্মী এম এ হামিদের কাছে যাচ্ছে। হামিদ, আমরা বলছিলাম যে টানা বৃষ্টির ফলে নদ নদীর পানি বেড়েছে, জানাবেন একটু যে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং একই সঙ্গে যারা এই প্লাবিত এলাকাগুলোতে রয়েছেন তাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং খাবারের সরবরাহ রয়েছে কিনা। তন্ময়, গত পরশুদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে বন্যার পানিতে মানুষ নিমজ্জিত হয়ে কষ্টের মধ্যে পড়েছেন। বিশেষ করে গত পরশুদিনের কথা যদি বলি সেক্ষেত্রে কমলগঞ্জের ইসলামপুর এলাকার দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল, মক্কাবিল এবং জসিম ব্রিকফিল্ড এলাকায়, এবং ভাঙনের পরপরই প্রায় 10,000 লোক পানিবন্দী হয়ে পড়ে এবং আস্তে আস্তে এখন সেখানকার পানি নামতে শুরু করেছে। কিন্তু অপরদিকে গতকাল বিকেল থেকে মৌলভীবাজারের মনু নদীর যে পানি ছিল সেটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে রাজনগর এলাকার দুটি স্থানে ভাঙন দেখা দেয় এবং মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পানিবন্দী এখন পর্যন্ত মানুষ পানিবন্দী রয়েছে, যদিও আসার খবর হচ্ছে যে ভারতে এই মুহূর্তে তাদের যে পানির স্তর ছিল সেটা বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এই মুহূর্তে মৌলভীবাজারের রেলওয়ে যে ব্রিজ এলাকা রয়েছে, মনু রেলওয়ে ব্রিজ এলাকা, সেখানে 4 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা ছিল সকালে 60 সেন্টিমিটার, এবং চাঁদনীঘাট এলাকায় এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে, সেখানে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধলাই নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটার
নিচে নেমে গেলেও কিন্তু কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি রয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অপরদিকে জুড়ি নদীর পানি 15 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে সেখানকার মানুষের দুর্ভোগের অবস্থা অবর্ণনীয়। আমি কিছু কিছু এলাকা ঘুরে দেখেছি যেখান থেকে মানুষের বাড়ি ঘরে ছাতি সমান পানি ছিল, অর্থাৎ 2 থেকে 3 ফুট 4 ফুট পর্যন্ত পানি ছিল। এই পানি থাকার কারণে তারা ঘরবাড়িতে থাকতে পারেন না। অনেকেই কিন্তু বাজারে এসে স্থান নিয়েছেন, বিভিন্ন দোকান করে স্থান নিয়েছেন। একটি দোকান করে আমি দেখেছি যে অক্সিজেন লাগানো একজন রোগী রয়েছেন, তার স্ত্রী পাশে বসে কাঁদছেন, কিন্তু সরকারি সহায়তা কিছুই মিলছে না। অপরদিকে এখানে একটি যে কমিউনিটি সেন্টারগুলো রয়েছে বা উঁচু যে স্থানগুলো রয়েছে সেগুলোতে স্থান করে দেওয়া হয়েছে। জান্নাত কমিউনিটি সেন্টারে অনেকেই 2 থেকে 300 লোক সেখানে স্থান করে নিয়েছে, কিন্তু এখানে সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত পাচ্ছেন না। যদিও সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, শুকনো খাবার রয়েছে, তারা সেগুলো সরবরাহ করবেন। যদিও 184টা কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেই কেন্দ্রগুলোতে কতগুলো মানুষ আছে সেটা পানি উন্নয়ন বোর্ড বলছে যে এভাবে যদি অবস্থা বিরাজ করে দেখা যাচ্ছে সেগুলো থাকলে হয়তো বন্যার উন্নতি ঘটবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। তন্ময়। দর্শক, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের পর এবার আপনাদের নিয়ে যেতে চাই নোয়াখালীতে। সহকর্মী নাসিম শুভ যুক্ত রয়েছেন। শুভ, জানাবেন এই মুহূর্তে নোয়াখালীর যেই হাতিয়ার যে চরগুলো প্লাবিত হয়েছে সেখানকার কি পরিস্থিতি দেখছেন, এবং একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? তন্ময়, আসলে গত প্রায় 5 দিনের মতো যে ভারী বর্ষণ এবং মেঘনা নদীর যে জোয়ার অন্য স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ায় কিন্তু নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার 11টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নে কিন্তু নদীর যে জোয়ারের পানি সেগুলো প্রবেশ করেছে। পাশাপাশি বাকি যে 4টি ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভা, এই 5 এলাকায় কিন্তু টানা ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতা সেটি সৃষ্টি হয়েছে, যার কারণে বলা যায় এখন পুরোপুরি নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় পুরো এলাকাতেই কিন্তু পানির নিচে আছে এবং পানিবন্দী হয়ে আছেন প্রায় কয়েক লাখ মানুষ। আর আপনি যেটি বলছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, আসলে আমরা গতকাল দেখেছি, গতকাল বেলা 11টার পর থেকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা পানিবন্দী রয়েছেন তাদের মাঝে যে শুকনো খাবার সহ অন্যান্য যে খাদ্য সামগ্রী সেগুলো বিতরণ করতে আমরা দেখেছি। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন হাতিয়ার 11টি ইউনিয়ন এবং পৌরসভা সহ মোট 11টি টিম তারা গঠন করে দিয়েছেন এই সকল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের জন্য। এবং তাদের এই কার্যক্রম গতকাল রাত ভরও আমরা দেখেছি চলেছে এবং আজও বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো এই যে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং যেই জলাবদ্ধতা, এটি মিলিয়ে কিন্তু হাতিয়ায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে হাতিয়ার কৃষি খাত, প্রাণী সম্পদ খাত এবং মৎস্য খাত, এই 3 খাতে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি জোয়ারের পানি গত 5 দিনের মতো অস্বাভাবিক হওয়ায় কিন্তু নদীর তীরবর্তী যে বাঁধগুলো রয়েছে, নদী রক্ষা বাঁধ, সেই বাঁধগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা শুনেছি। বিশেষ করে হাতিয়ার নলচিরা ইউনিয়নের একটি বেড়িবাঁধ, যেটি প্রায় 90 ভাগের মতোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তার 10 ভাগ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে কিন্তু লোকালয়ে আজ বিকাল নাগাদ পানি প্রবেশ করতে পারে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। এছাড়া নিজুম দ্বীপের চারপাশে কোনো নদী তীরবর্তী বাঁধ না থাকায় সেখানেও কিন্তু আজকে কয়েকদিনে জোয়ারের পানিতে স্থানীয়রা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো তন্ময়, এই ছিল আসলে নোয়াখালীর হাতিয়া থেকে আমার কাছে দুর্ভোগ নিয়ে এখন অব্দি সবশেষ।